জানি আপনারা মনে করেন নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর না দেখা মানেই অনেক কিছু মিস করা, অথচ বিশেষ কিছু কারণে প্রতিদিন সেই ঝটপট 10টা খবরটাই আমরা প্রকাশ করতে পারি না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আজ 3রা মার্চ সোমবার, দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহে যাদবপুর কাণ্ড ঘিরে ছাত্র ধর্মঘটের ডাকে সোমবার সকাল থেকেই তপ্ত রাজ্যের নানা কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তবে সার্বিকভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের প্রভাব কিন্তু কমই বলে প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো লিখছে বা বলছে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে বিক্ষোভের সময় আহত হন মন্ত্রী। তারপরেই অশান্তি ছড়িয়ে পড়ে যাদবপুরে। তাতে জখমও হন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো 2জন পড়ুয়া। তাদের মধ্যে একজন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর কর্মী আর অন্যজন আরএসএফ এর কর্মী। অভিযোগ, 2জন পড়ুয়ার মধ্যে একজনকে চাপা দিয়েছে মন্ত্রীর গাড়ি আর অন্যজনের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। এরই প্রতিবাদে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় এসএফআই। ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ভুল স্বীকার করেছে নির্বাচন কমিশন। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে একই এপিক নম্বরে ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র একাধিক রাজ্যে রয়েছে। তার মানে সেই সচিত্র পরিচয়পত্র ভুয়ো নয়। সেই নিয়েই সোমবার ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। ডেরেক ওব্রায়েন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, লোকসভার সাংসদ কীর্তি আজাদ সোমবার বেশ কিছু সচিত্র পরিচয়পত্রের একটা তালিকা তুলে ধরেছেন। সেই তালিকায় দেখা গিয়েছে একই এপিক নম্বর লেখা অনেকগুলো ভোটার আই কার্ড রয়েছে। ডেরেক ওব্রায়েনদের দাবি, এই ভোটার আই কার্ডগুলোর বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দাদের। এই প্রসঙ্গে ডেরেক বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গে কেবল সেখানকার বাসিন্দারাই ভোট দিক। দেখা যাবে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, কারণ তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন। যাদের ভোটার আই কার্ডের এপিক নম্বর তাঁদেরই মতো। ডেরেক আরও জানিয়েছেন, সেক্ষেত্রে অন্য রাজ্য থেকে ভোটারেরা এসে ভোট দিয়ে যাবে, এটা কিছুতেই মানা যায় না। গুজরাট পুলিশের রুজু করা এফআইআর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দেশে সংবিধান গৃহীত হওয়ার পরে 75 বছর পেরিয়ে গিয়েছে। বাক স্বাধীনতার মানে কি, সেটা এবার অন্তত পুলিশের বোঝা উচিত। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে মামলায় সোমবার এমন কথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। একটা ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি। ভিডিওটাতে নেপথ্য কণ্ঠে একটা কবিতা পাঠ চলছিল। ওই কবিতাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক গোলমাল ছড়ানোর অভিযোগে গুজরাট পুলিশ এফআইআর রুজু করেছিল ওই সাংসদের বিরুদ্ধে। এফআইআর খারিজের দাবিতে মামলা করেছিলেন কংগ্রেস সাংসদ। সোমবার ওই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে মামলাটার শুনানি ছিল আজ সোমবার। 2 বিচারপতির বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ হচ্ছে ওই কবিতাটার সঙ্গে দেশ বিরোধী কার্যকলাপের কোনো যোগ নেই। পুলিশের সেটা পড়ে মানে বোঝা উচিত ছিল কবিতাটা আসলে অহিংসার কথা বলেছে বলে মত শীর্ষ আদালতের। এফআইআর রুজু করার ক্ষেত্রে পুলিশের সংবেদনশীলতার অভাব ছিল বলেও জানিয়েছেন বিচারপতি ওকা। একদিকে মাহে রমজানের খোশ আমদেদ, অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মার অসম এবং যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের রমজান নিয়ে নানা বিধিনিষেধ। সারা বিশ্বে শুরু হয়েছে বরকত এবং কল্যাণময় মাস মাহে রমজান। পৃথিবীর সব দেশের মুসলিম এই পুরো মাসে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হওয়ার চেষ্টা করেন। আত্মশুদ্ধির মাস হলো পবিত্র রমজান। এই মাসে মুসলিমদের সবর অর্থাৎ ধৈর্য এবং শান্তির উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। তাই রোজাদারদের সঙ্গে কেউ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করে, রোজাদার তখন বলেন যে কালু সালামা, আমি একজন রোজাদার, অযথা কোনো বিতর্কে আমি নিজেকে জড়াবো না। অর্থাৎ রোজার সময় আল্লাহ বিশ্বাসী মুসলিমরা কোনো অশান্তি বা বাকবিতণ্ডায় না জড়িয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করেন, যাতে তিনি এবং অন্য সকলে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারেন। ইতিমধ্যে রমজান মাসকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব
অ্যান্তনিও গুতেরেস, বিশ্ব বাদশা বলা যায় ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিজেপির মুখ্য মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু হলে কি হবে, পবিত্র রমজান মাসকে নিয়ে উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দারুণ রকমের বিপদে পড়ে গিয়েছেন। কি জানি, এত বুলডোজার, এত এনকাউন্টার, গ্রেপ্তারির পরেও মুসলিমরা রোজা রাখছে। বেঁচে পড়তে থাকা মসজিদগুলোতে প্রতি রাতে তারাবি নামাজ আর ভোরে ফজরের নামাজে ব্যাপক ভিড় হচ্ছে। যোগীজি এতে প্রমাদ গুনছেন। মুখ্যমন্ত্রী যোগীজির প্রশাসন তাই এক নির্দেশনামা জারি করেছে। এতে বলা হয়েছে রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা কি করতে পারবে আর কোন কাজ থেকে তাদের বিরত থাকতে হবে। এছাড়া মুসলিম মহল্লাগুলোর উপর পুলিশ এবং গোয়েন্দাদের কড়া নজরদারি শুরু হয়েছে। বলা হয়েছে যখন রমজান মাস চলবে তখন সংখ্যাগুরুদের হোলি উৎসবও রয়েছে। এই সময় গণ্ডগোল হতে পারে এমন আশঙ্কায় নাকি এই বাড়তি নজরদারি। এই বিষয়ে প্রশ্নের উত্তরে যোগীজির আধিকারিকরা জানিয়েছেন রমজানের একটা জুম্মার নামাজ এবং হোলি উৎসব 14ই মার্চ একই দিনে পড়েছে। এর আগেও রমজানের সময় হোলি হয়েছে, সবাই নিজের নিজের উৎসব এবং ধর্ম পালন করেছে। কিন্তু এবার উত্তরপ্রদেশে এই নিয়ে নাকি কি হয় অবস্থা তৈরি হয়েছে। আর তাই মুসলিম মহল্লাগুলোতে এখন থেকেই বিশেষ নজরদারি চলছে। যারা গণ্ডগোল করতে পারে বলে যোগী সরকার মনে করে তাদেরকে কড়া নজরে রাখা শুরু হয়েছে। এছাড়া পুলিশ আরও কিছু নির্দেশাবলী জারি করেছে মসজিদ এবং মুসলিম মহল্লা কমিটিগুলোর উপর। কিছু মসজিদ থেকে তো মাইক খুলে নিয়েছে যোগীর পুলিশ। অন্যদিকে অসমেও হিমন্ত বিশ্ব শর্মার সরকার রমজান উপলক্ষে বেশ কিছু নির্দেশ জারি করেছে। যেমন মুসলিম মহল্লাগুলোতে ভোররাতে রোজাদারদের জাগানোর জন্য যে জাগানিয়া গান গাওয়া হয় তা চলবে না। মসজিদের মাইক থেকেও ভোররাতে সেহরির সময় জানানো হয়, তার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ। আরও বলা হয়েছে ইফতারের ব্যবস্থা করলে তা করতে হবে মসজিদের ভিতরেই, বাইরে করা যাবে না। এই ধরনের ছোট ছোট নানা বিধিনিষেধ রমজানের খুশি এবং ইবাদতকে নিয়ন্ত্রণ করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার এবং অসমের বিজেপি সরকার। অনেকে বলছেন যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে মুসলিমদের কে কতভাবে হেয় করতে পারে বা কে কতভাবে উত্তপ্ত করতে পারে তার প্রতিযোগিতা চলছে। কে জিতবেন তা আগামীর সময়ই কিন্তু বলে দেবে। বড় আইনি স্বস্তি পেয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেত্রী শেহলা রশিদ। 2019 সালে এই ছাত্রনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। অবশেষে সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে খোদ দিল্লির পাটিয়ালা হাউস আদালত। জানা গিয়েছে 27 ফেব্রুয়ারি আদালতে ছাত্রনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। আবেদনে উল্লেখ করা হয়েছে যে শেহলার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। তিনি এখন তা প্রত্যাহার করে নিয়েছেন। এরপরই পুলিশের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিংহ। 2019 সালের 5ই আগস্ট জম্মু এবং কাশ্মীরে 370 ধারা বাতিল করেছিল কেন্দ্রের মোদী সরকার। সেই সময় রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারংবার ক্ষোভ উগরে দিয়েছিলেন শেহলা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘরদোর ভাঙচুর করছে, ইচ্ছাকৃতভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে। তার এই পোস্টের পরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় অর্থাৎ JNU প্রাক্তন ছাত্রনেত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, শান্তিভঙ্গ এবং দাঙ্গায় প্ররোচনা দেওয়ার মতো বেশ কয়েকটা ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এবার আদালতের অনুমতির পরে সেই মামলা প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত মোদী সরকারের তীব্র সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন শেহলা রশিদ, কিন্তু বেশ কয়েক বছর হলো মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে এই শেহলা রশিদকে। ভারত বাংলাদেশ উত্তেজনার আবহে 5 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন। দীর্ঘদিন যাবৎ গঙ্গা পদ্মা জলবন্টন নিয়ে অভিযোগ রয়েছে বাংলাদেশের। বর্তমান সফরে সেই জলবন্টন চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সোমবার ফরাক্কা ব্যারেজ পরিদর্শনেও গিয়েছেন ওপারের প্রতিনিধি দল। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটা পলাতক দল।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। মেনে নিয়েছেন ভারতের সঙ্গে একটা দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির মেঘ রয়েছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে বাংলাদেশ। ভারত সংক্রান্ত প্রশ্নে মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সুসম্পর্ক খুবই ভালো। এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো না থেকে উপায়ও নেই। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল দুটো দেশই, তাই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বিচ্যুত হতে পারবো না। শেখ হাসিনার সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। দ্বন্দ্বের কথা মেনে নিয়ে মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারত এবং বাংলাদেশের মাঝে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি এগুলোকে বলি মেঘ। মূলত অপপ্রচার থেকে এই মেঘ এসেছে। কারা এই অপপ্রচার করছে বা করবে সেটা অন্য কেউ বিচার করবেন, কিন্তু অপপ্রচারের ফলে দুদেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি। সৌদি আরব বলেছে গাজাবাসীকে ব্ল্যাকমেইল করছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। তারা গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়ে গাজাবাসীকে সামষ্টিকভাবে ব্ল্যাকমেইল করছে। ইসরায়েল সরকারের সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়ে এই কথা বলেছে সৌদি আরব। উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধি করেছে ইসরায়েল, কিন্তু সেখানে কোনো মানবিক সহায়তা প্রবেশ করার অনুমতি বন্ধ রেখেছে। এর ফলে পবিত্র এই রমজানে যুদ্ধক্লিষ্ট গাজাবাসীর দুর্ভোগের শেষ নেই। তাদের ঘরে খাবার নেই, অনেকের পরনে কাপড় নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। অস্থায়ী আবাসন হিসাবে যেসব ঘর দেওয়ার কথা ছিল তাও আটকে রেখেছে ইসরায়েল। এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। সর্বশেষ মানবিক সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর সৌদি আরব ভীষণ ক্ষিপ্ত হয়েছে। তারা রবিবার বিবৃতিতে ইসরায়েলের এমন আচরণের কড়া নিন্দা জানিয়ে সতর্ক করেছে, বলেছে এর মধ্যে দিয়ে তারা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এতে গাজার মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। আল আকসায় প্রবেশ নিষেধ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের। পবিত্র রমজান মাসের আগে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এই খবর। ইসরায়েলি সম্প্রচার কান জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসাবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এছাড়াও মসজিদে প্রবেশকারী চেকপয়েন্টে ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রমজান মাসে ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুরা এই প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবে। এমন কয়েক হাজার লোক থাকবে। এদিকে শুক্রবারের নামাজের জামাত ১০,০০০ মুসল্লিতে নামিয়ে আনা হবে এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকেই আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। ইসরায়েলি সম্প্রচার চ্যানেল ১২ অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেট, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে এই এলাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করেছে। বর্তমানে পবিত্র রমজান মাস এবং আল আকসা প্রাঙ্গণের তাৎপর্য ক্রমশ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে ইসরায়েল এই পবিত্র প্রাঙ্গণে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। রমজান মাসে স্থানটাতে অভিযান চালিয়েছে, যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতে নিত্যপণ্যের উপর ৬৫% পর্যন্ত ছাড়। জনপ্রিয় লুলু হাইপার মার্কেট, যার আমিরাত জুড়ে ৬০০টা শাখা রয়েছে, তারা ৫,৫০০ পণ্যের ওপর ৬৫% পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া জায়ান্ট সুপার মার্কেট তাদের ৫,০০০-এর বেশি পণ্যে প্রায় ৬০% ছাড় দিচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস। ৬৫% পর্যন্ত ছাড় দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান উপলক্ষে। ৬৪৪টা সুপার মার্কেটে ১০,০০০ পণ্যের উপর ৫০% বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটা প্রতিষ্ঠান ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দেবে বলে জানিয়ে দিয়েছে দেশটার অর্থ মন্ত্রণালয়।
রমজান শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে। দুবাইয়ের আল আওয়ার ফল এবং সবজির মার্কেটে প্রতিদিন গড়ে 15,000 টন পণ্য প্রবেশ করছে, আর আবুধাবিতে আসছে 6,000 টন পণ্য। স্থানীয় বাজারে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। রমজানে ভোজ্য তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোলট্রি, শিম, রুটি ও ময়দার দাম যেন কোনো সুপারমার্কেট বাড়াতে না পারে, সেজন্য পুরো রমজান মাস জুড়ে 420 বার বাজার মনিটরিং করা হবে। প্রতি বছর রমজানে আমিরাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, খবর দিয়েছে খালিজ টাইমস। মাত্র 5% মুসলিমদের দেশ বেলজিয়ামের ফুটবলে থাকছে রমজান ব্রেক। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ফজিলতপূর্ণ এই মাসে বিশ্বের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় বিধি মেনেই পানাহার বর্জন করে রোজা রাখেন। রোজা রেখে তারা প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মে লিপ্ত থাকেন। রোজা রেখে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন বহু মুসলিম খেলোয়াড়ও। ইসলাম ধর্মের অনুসারী সেই সব ফুটবলারদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FA। ইউরোপিয়ান অঞ্চলে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে কম, অথচ ইউরোপের 5% মুসলিমের দেশ বেলজিয়াম নিজেদের ফুটবল ম্যাচে ইফতারের সময় মুসলিম ফুটবলারদের জন্য রমজান ব্রেক রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ইফতারের সময়টাতে কিছুক্ষণ খেলা বন্ধ রেখে খেলোয়াড়দের রোজা ভাঙার ব্যবস্থা করে দিতেই এই বিরতি অনুমোদন পেয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ লিগ ফুটবলেও। পবিত্র রমজান মাসে সূর্যাস্তের সময়ে চলমান FA কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FA। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা না শোনা গেলেও FA কাপের ম্যাচগুলোতে থাকবে রমজান ব্রেক। মূলত দলের মুসলিম খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে। চলতি রমজানে FA কাপের সূচিতে 5ম রাউন্ডের 2টো করে ম্যাচে থাকছে এই নিয়ম। একইভাবে রমজান ব্রেক এনেছে বেলজিয়ান প্রো লিগ। রবিবার এই লিগের 14তম স্থানের দল সেন্ট টুইডেন্স এবং KV কোটরিডজের মধ্যে হওয়া ম্যাচটাতে ছিল বিশেষ রমজান ব্রেকের ব্যবস্থা। ম্যাচটার 12 মিনিটের মাথায় ছিল ইফতারের বিরতি। শেষ পর্যন্ত ম্যাচটা 4-2 গোলে জেতে সেন্ট ট্রুইডেন্স। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সব সময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।